আজকের গন্তব্য হচ্ছে জয়দেব মেলা। সেই জন্যে মগরা থেকে 6:30টার হাওড়া বর্ধমান লোকাল ধরে প্রথমে চলে হচ্ছে বর্ধমান স্টেশন। আর আমাদের ট্রেন বর্ধমান স্টেশনে ঢুকলো হচ্ছে 8টার সময়, এবং 8টার সময় ঢোকার পরে আমরা 03535 বর্ধমান আসানসোল, এটা আমাদের দিয়েছে বর্ধমান স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান স্টেশন থেকে আমাদের এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 8:10-এ। এখন বাজে 9:45। 9:45-এ আমরা এসে পৌঁছানো হচ্ছে দুর্গাপুর স্টেশন। এবং স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা এখানে বাস পেয়ে গেলাম, এই বাসে চেপে গেলাম। এখান থেকে বাস জয়দেব মেলার জন্য ভাড়া পড়ছে 40 টাকা করে পার হেড। এখন বাজে 10টার সময় আমাদের বাস এই বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। নমস্কার বন্ধুরা, আজকে আরবার চলে এলাম হচ্ছে বীরভূম জেলার কেন্দ্রীয় মেলাতে। এটা জয়দেবের মেলা। এই মেলাতে আজকে আমরা এসেছি, আমার সঙ্গে এসে আমাদের দাদা পশুবইদা আর উত্তম দা। একদম। তো আজকে এই মেলায় এসেছি। মেলাতে যাওয়ার আগে আমরা প্রথমে এই সামনেই আছে আমাদের উল্টো দিকে অজয় নদী, এই অজয় নদীতে স্নান করব। এবং মেলায় যাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ধরে আমাদেরকে ওখানটায় যেতে হবে। এই যে এই ব্রিজটা, অস্থায়ী ব্রিজ করেছে, অস্থায়ী ব্রিজ একটা, হ্যাঁ, দূরে আছে দিয়ে ওখানে আমাদের মন্দিরটা। তো অ্যাকচুয়ালি এই নদীতে স্নান করার মেন কারণ উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কবি গোস্বামী, উনি ছিলেন একটা বড় কবি, এবং উনি ছিলেন আমাদের রাজা লক্ষণ সেনের সভাকবি। ওনার বাড়ি ছিল এই কেঁদুলিতে। উনি প্রতি বছর গঙ্গাসাগর যেত স্নান করতে, কিন্তু এক বছর ওনার বাড়িতে তার স্ত্রী পদ্মাবতী না থাকার জন্যে উনি সে বছর গঙ্গাসাগর যেতে পারছিল না স্নান করতে। কিন্তু সেই জন্যে ওনার মনে ছিল খুব দুঃখ বা আক্ষেপ। সেই জন্যে সারাদিন না খেয়ে উনি রাত্রেই কোনোরকম করে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। তারপরে হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নাদেশ আসে, এবং মা গঙ্গা ওনাকে জানায় যে মা গঙ্গা নিজেই স্বয়ং এখানে আসছে। তো জয়দেব গোস্বামী যখন ভোরবেলা অজয় নদী ধীরে যায়, দেখে যে গঙ্গার যে অনুকূলে যে জল যাচ্ছে তার প্রতিকূলে একটা পদ্ম ভেসে আসছে। তখন সে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই মা গঙ্গা আসছে। সেই হিসাবে তখন উনি এখানে স্নান করেন এবং গ্রামের লোককে সবাইকে জানায়। সেই সময় থেকে এখানে এই স্নানের পর্বটা শুরু হয়, এবং এটা হয় মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়। আজ হচ্ছে মকর সংক্রান্তির দ্বিতীয় দিন। গতকাল মানে আগের দিন থেকে শুরু হয়েছে, 15 থেকে শুরু হয়েছে, আজ 16 তারিখ, এবং এরপর থেকে পরপর 2 দিন আরও এই মেলা থাকবে এখানে। আর কবি জয়দেবের পিতার নাম ছিল ভোজদেব, মাতার নাম ছিল বামদেবী, এবং তার স্ত্রী বা পত্নীর নাম ছিল পদ্মাবতী। কবি দয়ানিধি নামে এক সাধকের কাছে দীক্ষা গ্রহণ করে। এরপর তিনি সন্ন্যাস নেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু তা আর নেওয়া হয় না, এবং পদ্মাবতীর সঙ্গে ওনার বিয়ে হয়ে যায়। এই পদ্মাবতীকে তিনি সাধন সঙ্গিনী হিসেবে পেয়েছিলেন, এবং এই পদ্মাবতীকে নিয়ে তিনি তার সাধনা শুরু করেন। কবি জয়দেবের জীবনের মূল মন্ত্র ছিল হচ্ছে কৃষ্ণপ্রেম। তার সাধন চিন্তার পরিচয় পাওয়া যায় গীত গোবিন্দ কাব্যে। আর এই গীত গোবিন্দ রচিত হয় দ্বাদশ শতাব্দীতে। ঘাটের বীজ পার করে এলাম, এবার চললাম এপারে বসেছে একের পর এক আখড়া। এই আখড়াগুলোতে যেমন থাকতে পারবে তেমন এখানে খাওয়াও পাবে ফ্রিতে, তার জন্য কোনো পয়সা লাগে না। এবং এখানে অনুষ্ঠান জয়দেবের সাধনার নাম ছিল পরকীয়া সাধনা। এই সাধনায় যারা এই পথে যায় তারা হচ্ছে নিষ্কাম ভক্ত। কবি জয়দেবের মূল ছিল হচ্ছে কৃষ্ণপ্রেম, এবং তা আমরা পাই গীত গোবিন্দ কাব্যে। এই কাব্য রচনার পিছনে একটা ইতিহাস আছে। এই কাব্যের মধ্যে মানে গীত গোবিন্দ যে কাব্যটা আছে, সেই কাব্যের মানভঞ্জন যে পালাটা আছে, সেই পালাতে এসে কবি জয়দেব বেশ বিপদে পড়ে।
মানে ওই গীত গোবিন্দ কাব্যের মানভঞ্জন যে পালাটা আছে সেই পালার শেষ অংশটা কোনো রকমেই কবি জয়দেব গোস্বামী তা সম্পন্ন করতে পারছিলেন না। দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু তা সম্পন্ন করতে পারছেন না, এই নিয়ে তার মনের মধ্যে একটা আগুন জ্বলছে। কিন্তু সেই মতন রোজকারের মতো একদিন তিনি সকালে ঘুম থেকে উঠে এখানে স্নান করতে আসে, এই অজন নদী ধারে তিনি স্নান করতে আসে। তখন ঘরে ছিল পদ্মাবতী, তার স্ত্রী পদ্মাবতী। পদ্মাবতী দেখে যে তিনি অন্যান্য দিনের থেকে অনেক আগে ফিরে এসেছেন। উপলক্ষে তিনি যেমন খাবার দেন, ওনাকে খাবার দেয় এবং উনি খেয়ে আবার যেমন লিখতে বসে সেরকম লিখতে বসে। সেই যে খাবারে জয়দেব গোস্বামী খেয়েছিল যে পাতে, সেখানে খেতে বসে। উনি দেখেন কিছুক্ষণ পরে যে জয়দেব গোস্বামী ফিরে আসছে স্নান করে, কিন্তু তার আগে উনি দেখেছিলেন যে অলরেডি তিনি ফিরে এসেছিলেন এবং লিখতে বসেছিলেন, কিন্তু তিনি আবার দেখছেন যে উনি আবার ফিরে আসছে। এই দেখে উনি হতবাক এবং এই সমস্ত ঘটনা উনি কবি জয়দেব গোস্বামীকে বলেন। এই কথা শুনে কবি জয়দেব গোস্বামী এবং তার পত্নী পদ্মাবতী দুজনেই হতবাক হয় এবং সেই গ্রন্থে যেখানে লেখা হচ্ছিল সেখানে যায়। সেখানে গিয়ে দেখে যে পাঠটা লেখা বাকি ছিল অলরেডি সে লেখা হয়ে যায় এবং কৃষ্ণপ্রেম সাধক কবি জয়দেব গোস্বামী এবং তার পত্নী দুজনেই গিয়ে দেখে যে ওখানে লেখা হয়েছে কৃষ্ণময় প্রেম স্বয়ং রাধার চর মাথায় নিয়ে পরকীয়া তত্ত্বের মহিমাকে মানুষের শ্রীধার্য করে গেছে। কবি জয়দেব ছিলেন হচ্ছে গীতিকার এবং তার পত্নী পদ্মাবতী ছিলেন হচ্ছে নৃত্যশিল্পী। প্রভু কৃষ্ণের গানগুলো গাইতে হচ্ছে জয়দেব এবং রাধা ও তার সখীদের উক্তিগুলো নৃত্যের মাধ্যমে পরিবেশন করত তার পত্নী পদ্মাবতী। শেখ সুবোধয়ার গ্রন্থে জয়দেব এবং পদ্মাবতীর পারদর্শিতার কথা জানতে পারা যায়। তীর্থময় বীরভূম বইয়ে এই কথা বর্ণিত আছে যে বিখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ বরুণ মিশ্র রাজা লক্ষণ সেনের সভায় উপস্থিত হন। তখন তিনি একটি গান গেয়েছিলেন, যার ফলে সবার বাইরে থাকা এক অশ্বত্থ গাছের সমস্ত পাতা ঝরে পড়ে। সবাই তা দেখে রাজা এবং সবাই হতবাক হন এবং তার জন্যে রাজা ওনাকে একটি জয়পত্র দেওয়ার ঘোষণা করে। কিন্তু তা শুনে পদ্মাবতী এসে বলেন হয় তার সঙ্গে অথবা তার স্বামী জয়দেবের সঙ্গে এই নিয়ে একটা প্রতিযোগিতা হোক। এরপর পদ্মাবতী গান্ধার রাগ পরিবেশন করেন, কিন্তু বরুণ মিশ্র জানান তিনি এক নারীর সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। তখন পদ্মাবতীর স্বামী কবি জয়দেবকে ডেকে পাঠানো হয়। তখন ঘোষণা করা হয় এই অশ্বত্থ পত্রহীন বৃক্ষ যে আছে সেই বৃক্ষে যে আবার সবুজে আবার পাতা ভরিয়ে দিতে পারবে তাকেই জয়পত্র পুরস্কৃত করা হবে। কিন্তু বরুণ মিশ্র তার অক্ষমতা জানান এবং তখন কবি জয়দেব বসন্ত রাগ শুরু করেন। এই রাগ শোনার পরে বৃক্ষটি সজীব কচি পাতায় ভরে ওঠে। গান শোনার পর কবি জয়দেবকে রাজা জয়পত্র প্রদান করেন। এখানে ভাত খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবং এই ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং চ্যানেলের জন্য অনুরোধ থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর এই ছিল এই জয়দেব মেলার কিছু ইতিহাস।